প্রিয় ছাত্রছাত্রীরা, অনেক দিন পর তোমাদের সামনে আসা। আমি আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো। একাদশ শ্রেণীর ছাত্র যারা, তোমরা তোমাদের পরীক্ষা অসম্পূর্ণ থাকলেও বিশেষ কারণবশত সরকারি পক্ষ থেকে তোমাদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে এবং তোমরা সেই নতুন ক্লাসের পড়াশোনা অনেকটাই এগিয়ে নিয়ে গেছো আমার বিশ্বাস। আমি আজকে তোমাদের বাংলা বিষয়ের একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটাও হয়তো অনেকের পড়া হয়ে গেছে, আমি তবুও আলোচনা করছি, যদি কারো কিছুমাত্র উপকারে লেগে থাকে সেই আশায়। শুরু করছি। কবিতা কি? কবিতা শুধুমাত্র কবির আবেগময় অনুভূতির প্রকাশ তো নয়, বরং কবিতার মধ্য দিয়ে একজন কবির সুদৃঢ় জীবন অভিজ্ঞতার, সুগভীর জীবন উপলব্ধির প্রকাশ ঘটে থাকে। বিশেষত আমরা যখন রবীন্দ্রনাথের কবিতা পড়ব, তখন তার লিখিত কবিতা আমাদেরকে জীবনের কোনো একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে, সে বিষয়ে কোনো সংশয় থাকে না। 1861 সালে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণকারী দেবেন্দ্রনাথের এই পুত্রটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সমগ্র বিশ্বজোড়া তো খ্যাতি অর্জন করেছিলেনই, তাছাড়াও তিনি সোনারতরী, মানসী, বলাকা প্রান্তিক, গীতাঞ্জলি তো বললামই, গীতিমাল্য, গীতালি, রোগসজ্জায়, শেষ লেখা ইত্যাদি কাব্যগ্রন্থ রচনা করেছেন। গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গের মতো উপন্যাস রচনা করেছেন। রাজারানী, রক্তকরবী, ডাকঘরের মতো নাটক রচনা করেছেন। তাছাড়াও রবীন্দ্রসঙ্গীত নামে যে তিনি একটা স্বতন্ত্র গানের দ্বারা বাংলা ভাষায় একটা নতুন দিগন্তকে খুলে দিয়েছেন, সেটা তো বলার অপেক্ষা রাখে না। আমাদের আলোচ্য যে বিশেষ কবিতা, সেটা রূপনারায়ণের কোলে। কবিতাটা আলোচনা করবার পূর্বে আমি একটু বলে নিতে চাই যে এই কবিতাটির নাম হচ্ছে রূপনারায়ণের কোলে, রূপনারায়ণ নয়। কাজেই ছাত্রছাত্রীদের একটু যত্ন সহকারে বানানটার দিকে নজর রাখতে নির্দেশ দিচ্ছি। তো আমাদের পঠিত বা আজকে আমরা যেটা আলোচনা করব সেই কবিতা, অর্থাৎ রূপনারায়ণের কোলে নামক এই কবিতাটি মূলত তার জীবনের অন্তিম লগ্নে রচিত শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। আর যদিও তিনি এই কবিতার নামকরণ বা এই কাব্যগ্রন্থের নামকরণ নিজে করে যাননি, মূলত তার পরবর্তীতে করে দেওয়া হয়েছিল। তার মৃত্যুর পর সেই কবিতা বা কাব্যগ্রন্থের নামকরণ করা হয়েছিল। একেবারে জীবনের অন্তিম লগ্নে রোগসজ্জায় শায়িত অবস্থায় প্রাজ্ঞ অভিজ্ঞ কবি এই কবিতাগুলো রচনা করেছিলেন। যেহেতু জীবনের একদম শেষ পর্বে তার এই কবিতাগুলো লেখা, কাজে আমরা বুঝে নিতে পারি যে তার রচিত এই কবিতাগুলির মধ্যে কবিত্ব যতটা আছে, ঠিক ততটাই তার জীবন অভিজ্ঞ সত্যদ্রষ্টা ঋষির ভূমিকাতে তাকে আরও অনেক বেশি পরিমাণে দেখা যায়। অর্থাৎ তিনি যতটা তার কবিত্বকে দেখানোর চেষ্টা করেছেন, ঠিক ততটাই তিনি সত্যের কথা, বাস্তবতার কথা তিনি বলেছেন। আমাদের মনে পড়ে যায় লিও টলস্টয়ের কথা, যিনি আনা কারেনিনা, ওয়ার অ্যান্ড পিস নামক উপন্যাসের জন্য বিশ্ববিখ্যাত। তিনিও কিন্তু তার জীবনের শেষ পর্বে এসে অনেকটা নীতিবাদী শিল্পীতে পরিণত হয়েছিলেন। আমাদের কবি রবীন্দ্রনাথও তার জীবনের অন্তিম লগ্নে এসে অনেকটা সত্যবাদী বা সত্যদ্রষ্টা ঋষিতে পরিণত হয়েছেন। তার বলবার বিষয় হয়ে উঠেছে সংক্ষিপ্ত, সরল, নিরাভরণ এবং তা মন্ত্রের মতোই তেজগর্ভ এবং দীপ্ত। অর্থাৎ এই পর্বের কোনো কবিতায় তিনি এরকমটা বলে না, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠিলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। বরং তিনি তার সংযত আবেগ, কল্পনা, মায়াবী জগৎ থেকে সরে এসে আমাদের বিশ্ব প্রকৃতির যে রূঢ় বাস্তবতা, সত্য, সেই সত্যটিকেই মেনে নিতে বলছেন। রূপনারায়ণের কোলে কবিতাটির নাম, হ্যাঁ নিশ্চয়ই, রূপনারায়ণ নামে তো একটা নদী রয়েছে,
কিন্তু এই কবিতার মধ্যে রূপনারায়ণ আদতেও কোনো একটা নদী নয়, বরং তিনি রূপময় বিশ্ব প্রকৃতি বা গোটা বিশ্ব প্রকৃতিকেই তিনি চিহ্নিত করতে চাইছেন। এবং এই বিশ্ব প্রকৃতি অবশ্যই রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিতে সুন্দর এবং রূপময়। যদিও তিনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন, মানুষের মধ্যে দেশ বা হিংসাকে দেখেছেন, লড়াইকে দেখেছেন, বিশ্বাসঘাতকতা দেখেছেন, বিশ্বভ্রমণের সূত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি দেখেছেন, কিন্তু এতৎ সত্ত্বেও তিনি এই বিশ্ব পৃথিবীর প্রতি বা পৃথিবীর মানুষের প্রতি তিনি অনেকখানি নির্ভরশীল এবং বিশ্ব প্রকৃতি বা মানুষের যে সুন্দরময় দিক সেটি কিন্তু তাকে অনেক বেশি আকৃষ্ট করেছিল। সে কারণেই রূপনারায়ণের কুল বলতে তিনি এখানে রূপময় এই বিশ্ব প্রকৃতিকে চিহ্নিত করছেন। কবিতাটির লাইনগত আলোচনায় চলে আসি এবার আমরা। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। রবীন্দ্রনাথের যে বিশাল সাহিত্য, সেই সাহিত্যে বিভিন্ন জায়গায় এই জেগে ওঠা শব্দটি নানা রকম অর্থে ব্যবহৃত হয়েছে। কখনো তিনি অন্ধকার থেকে আলোর দিকে জেগে উঠেছেন, কখনো বা তিনি বন্দি থেকে মুক্তির আলোকে জেগে উঠেছেন। কিন্তু জীবনের অন্তিম লগ্নে রোগশয্যায় শায়িত অবস্থায় রবীন্দ্রনাথ জেগে উঠলেন কোথা থেকে? তিনি জেগে উঠলেন তার কল্পনা মায়াবী বা রোমান্টিকতার জগৎ থেকে। তিনি রূপনারায়ণের বাস্তব প্রকৃতির প্রেক্ষাপটে বা বাস্তবতার প্রেক্ষাপটে তিনি যেন জেগে উঠলেন। তারপরে কি বলছেন? জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। তিনি জেগে উঠে আবিষ্কার করলেন এই জগৎ তো স্বপ্ন নয়। তাহলে জগৎ কি? রূপনারায়ণের প্রেক্ষাপটে জেগে উঠে তিনি দেখলেন বা তিনি বুঝলেন যে এই জগৎ হচ্ছে সংগ্রামের, লড়াইয়ের। এই জগৎ হচ্ছে সামাজিক রাজনৈতিক সংঘর্ষের মধ্য দিয়ে যাপিত হয়। তিনি সেই গতিশীল জীবন সংগ্রামের প্রেক্ষাপটেই রূপনারায়ণের কুলে যেন জেগে উঠলেন। পরের লাইনে কি বলছেন? রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। আপনার রূপ মানে নিজের রূপ। রবীন্দ্রনাথ বলছেন যে রক্তের অক্ষরে আমি নিজের রূপকে দেখলাম। রক্তের অক্ষরে নিজের রূপকে দেখলেন মানে সাংসারিক প্রেক্ষাপটে, বাস্তবতার প্রেক্ষাপটে তিনি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নানা সংঘর্ষের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে, ব্যক্তিগত নানা দ্বিধা দ্বন্দ্ব, অপ্রাপ্তি, দুঃখ, কষ্টের মধ্য দিয়েই যেন নিজের রূপটিকে চিনে নিলেন, আবিষ্কার করলেন। তাই কবি বলছেন যে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। অর্থাৎ তিনি কোনো রোমান্টিক চাঁদ ফুল তারা নীল আকাশের কথা বলছেন না, বরং সেই নীল আকাশের নিচে বিরাজমান বিশ্ব প্রকৃতির, বাস্তব জীবন সংগ্রামের কথা বলছেন। যে জীবন সংগ্রামের প্রেক্ষাপটে তিনি জেগে উঠে নানা রকম দ্বন্দ্বের মধ্যে দিয়ে, সংঘর্ষের মধ্যে দিয়ে কবি যেন নিজেকে চিনতে পারলেন, নিজেকে আবিষ্কার করতে পারলেন। পরের লাইনে কি? চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। কবি বলছেন যে সাংসারিক নানা অপ্রাপ্তির দুঃখ, নানা বেদনায়, নানা আঘাতে, নানা সমালোচনায়, নানা কষ্টের মধ্য দিয়ে তিনি নিজেকে যেন চিনতে পারলেন। একটা শিশু যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, সে তার নিজের সম্পর্কে, পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে সম্পূর্ণই অজ্ঞ, কিছুই সে জানে না। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে তার নিজের জগৎ, তার পারিপার্শ্বিক জগৎ, এগুলির জানার পরিধি কিন্তু বাড়তে থাকে। সে যখন শিশু থেকে যুবক মানে কৈশোর থেকে যৌবনের দিকে এগিয়ে যায়, নাগরিকতার দিকে এগিয়ে যায়, তখন সে জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যক্তিগত নানা রকম দ্বন্দ্ব, সংকট, আঘাত, অপ্রাপ্তি, কষ্টের সম্মুখীন তাকে হতে হয়। এবং সেই প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে গিয়েই নানা বেদনার মধ্যে, নানা কষ্টের মধ্যে দিয়েই কিন্তু সে নিজেকে চিনতে পারে। অর্থাৎ নিজের আত্মসত্তা, নিজের ব্যক্তি সত্তাকে সে উপলব্ধি করতে পারে, তার ব্যক্তি সত্তার বিকাশ ঘটাতে থাকে। সেটাই এখানে কবি বলছেন যে চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়।
জীবনের অন্তিম লগ্নে জীবনের হিসেব কষতে বসে কবি যেন স্মৃতিচারণার সূত্রেই জানাচ্ছেন তার সুদীর্ঘ জীবন অভিজ্ঞতা, যে তিনি সামাজিক নানা দ্বন্দ্ব সংকটের মধ্যেই নিজেকে চিনতে পেরেছেন। সামাজিক সাংসারিক নানা লড়াই সংঘর্ষের মধ্যে দিয়েই তিনি নিজের রূপকে এবং নিজেকে তিনি উপলব্ধি করতে পেরেছেন, নিজের ব্যক্তিসত্তার, নিজের আত্মসত্তার বিকাশ ঘটাতে পেরেছেন। পরের লাইন কি বলছেন? সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। কি বলছেন? সত্য যে কঠিন, অর্থাৎ তিনি এই কাল্পনিকতার বন্ধন ছিঁড়ে বাস্তব সংগ্রামের প্রেক্ষাপটে যে সত্যটাকে উপলব্ধি করলেন তার জীবন দিয়ে, সেই সত্যটাকে তিনি ভালোবাসলেন, যদিও সেটা কঠিন। কারণ আমরা প্রত্যেকেই জানি যে সব সত্যি কিন্তু আমাদের পছন্দের হয় না। তা অনেক জিনিস আমাদের অপছন্দের হয়, অনেক সত্য আমাদের অপছন্দের হয়, কিন্তু তৎসত্ত্বেও কিন্তু সত্যটাকে কবি তার জীবন অভিজ্ঞতার সূত্রে জানাচ্ছেন যে মেনে নেওয়া ভালো। তিনি নিজেও তাই বলছেন যে যে বাস্তবতার সংঘর্ষে বা বাস্তব জীবন অভিজ্ঞতার সূত্রে তিনি যে সত্যটিকে উপলব্ধি করলেন, সেই সত্য উপলব্ধি অপ্রিয় হলেও তিনি তাকে মেনে নিলেন। তা কঠিন কষ্টকর হলেও তাকে তিনি ভালোবাসলেন, কারণ সে কখনো করে না বঞ্চনা, কারণ সে কখনো বঞ্চনা করে না, সে কখনো ফাঁকি দেয় না, মিথ্যে ফাঁকি দেয়, কিন্তু সত্যি কিন্তু কখনো ফাঁকি দেয় না। মরুভূমির মধ্যে আলোর খেলায় যে মরীচিকার সৃষ্টি হয়, তৃষ্ণার্ত কোনো মানুষকে কিন্তু সেই মরীচিকা ফাঁকি দেয়। অন্ধকারে আলেয়ার খেলা মানুষকে ফাঁকি দেয়, কিন্তু জীবনের বাস্তবতার সঙ্গে সংগ্রামে সাংসারিক লড়াই সংকটের মধ্য দিয়ে আমি যে সত্যকে উপলব্ধি করি, তা যতই অপ্রিয় হোক না কেন, যতই কঠিন হোক না কেন, তাকে আমরা ভালোবাসি, কারণ তা নিকষ ধ্রুব সত্য, তা আমাদের ফাঁকি দেয় না। তা কি করে? বরং তা আমাদের আত্মসত্তাকে, আমাদের ব্যক্তিসত্তাকে, আমাদের নিজস্ব রূপকে চিনতে শেখায়। তাই কবি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে তিনি জানাচ্ছেন যে সত্য যে কঠিন, সেই কঠিনকে আমি ভালোবাসলাম, কারণ সে কখনো আমাকে বঞ্চনা করবে না। রূপনারায়ণের বাস্তবতার প্রেক্ষাপটে যে কবি রক্তের অক্ষরে, অর্থাৎ সাংসারিক নানা সংঘর্ষের মধ্য দিয়ে নিজের রূপকে জানলেন, নানা অপ্রাপ্তি বেদনার মধ্য দিয়ে নিজেকে চিনতে পারলেন, নিজের অক্ষমতা সক্ষমতাকে যাচাই করতে পারলেন, সেই কবি অর্জিত সত্যকে কঠিন হলেও তিনি সেটাকে ভালোবাসলেন, কারণ তা সত্য, তা কখনো তাকে ফাঁকি দেবে না। পরের লাইনে চলে আসি। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। আসলে এই জীবনটা কি? দার্শনিকেরা, কবিরা নিজেদের মতো করে তার উত্তর দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমরা প্রত্যেকেই যদি আমাদের নিজের জীবনের দিকে তাকাই, তাহলে দেখব যে আমরা প্রত্যেকেই কিন্তু দুঃখের তপস্যা করি, সুখকে পাওয়ার জন্য কষ্ট করি, সংগ্রাম করি, লড়াই করি, কোনো একটা সুফল পাওয়ার জন্য, কোনো একটা সুখকে প্রাপ্তির জন্য। কিন্তু তবুও আমরা এটা স্বীকার করে নিই যে আজীবন আমরা আসলে দুঃখ করি, কষ্ট করি, লড়াই করি। জীবনটা যে দুঃখের, রবীন্দ্রনাথের বহু আগেই স্পষ্ট করে জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন একজন বিখ্যাত পণ্ডিত, গৌতম বুদ্ধ। তিনি বলেছিলেন যে এই জগৎটা হচ্ছে কি দুঃখময়, তাই তো? সেই দুঃখ থেকে মানুষকে নিষ্কৃতি দেওয়ার জন্যই তিনি আজীবন তার বৌদ্ধ ধর্মীয় সাধনা চালিয়েছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ কি বলছেন? রবীন্দ্রনাথ বলছেন যে আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। এই জীবনে আমরা দুঃখের তপস্যা করি। সাংসারিক প্রেক্ষাপটে আমরা যখন জন্মগ্রহণ করি, তখন থেকে কিন্তু আমাদের লড়াইটা শুরু হয়। যত মৃত্যুর দিকে এগিয়ে যাই, তত জটিলতার সঙ্গে, প্রতিকূলতার সঙ্গে অভিযোজন ঘটাতে ঘটাতে কিন্তু আমরা এগিয়ে যাই। অপূর্ণ, অপরিপক্ক আমি পূর্ণতার দিকে, আমার ব্যক্তিত্বের পূর্ণতার দিকে এগিয়ে যাই সংগ্রামের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে। এই জীবন রঙ্গমঞ্চে প্রত্যেকেই কিন্তু সংগ্রামে লিপ্ত রয়েছে, দুঃখের তপস্যায় নিযুক্ত রয়েছে। তাই কবি কি বলছেন? যে আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। তিনি বলছেন যে আমরা
মৃত্যু পর্যন্ত যে দুঃখের তপস্যা করি, তাতে করে আমরা সত্যকে লাভ করতে পারি, সত্যের দারুণ মূল্যকে লাভ করতে পারি। অর্থাৎ কবি কোনো কাল্পনিক পন্থার বিশ্বাসী না হয়ে বা কাল্পনিক পথে না গিয়ে তিনি জগৎ সংসারের বাস্তব প্রেক্ষাপটেই দুঃখ সংগ্রামের মধ্য দিয়েই আসলে সত্যের মূল্যটিকে যে উপলব্ধি করা যায় সেটা আমাদের জানালেন। যে সত্য আসলে কি করে, যে সত্য আসলে আমাদের নিজেদেরকে, আত্মপরিচয়কে চিনতে সহযোগিতা করে, যে সত্য রক্তের অক্ষরে আমাদের রূপকে পরিচিতি দান করে, আমার পরিচয়কে গঠনে সহযোগিতা করে বা আমাকে চিনতে সহযোগিতা করে। সেই সত্যকে মূলত কবি বলছেন কোনো কাল্পনিকতা বা কোনো অবাস্তবতার মধ্যে দিয়ে পাওয়া যাবে না, বরং এই জগৎ সংসারে আজীবন দুঃখ সংগ্রামের মধ্য দিয়েই আমরা জীবনের এই সুগভীর সত্য উপলব্ধিতে পৌঁছাতে পারি বা উপনীত হতে পারি। তাই কবি বলছেন যে এই জীবনে আমরা সুগভীর সংগ্রাম করে সত্যের দারুণ মূল্যকে লাভ করি। পরের লাইন, মৃত্যুতে সকল দিনা শোধ করে দিতি। যে জীবনের রূপরস গন্ধ পেয়ে দেহগতভাবে আমি বেড়ে উঠেছি, যে জীবনের সংগ্রামের আমি নিজের রূপকে চিনতে পেরেছি, যে জীবনে বাস্তবতার সঙ্গে লড়াই করে আমরা সত্য উপলব্ধিতে পৌঁছতে পেরেছি, সেই জীবনের কাছে তো আমরা ঋণী, কারণ সেই জীবন প্রকৃতপক্ষে আমাকে চিনতে শিখিয়েছে, আমার আত্মপরিচয়কে গঠন করেছে। কাজেই সেই জীবনের এই ঋণকে আমরা শোধ করি কীভাবে? মৃত্যুর মধ্য দিয়ে। মানুষ তো নশ্বর, সে ক্ষণস্থায়ী, কিছু নিয়ে সে যেমন আসে না, কিছু নিয়েও সে যেতে পারে না। তাই নশ্বর এই প্রাণী জীব মানুষ তার জীবনের যাবতীয় সুগভীর পাওয়া যে ঋণ, সেই ঋণটিকে মৃত্যুর মধ্য দিয়েই যেন শোধ করে দেন এবং সে তার এই রূপনারায়ণের কুলের বাস্তবতার প্রেক্ষাপটে যে অভিজ্ঞতাকে অর্জন করে বা যে সত্যকে অর্জন করে, তার ঋণকে সে এই মৃত্যুর মধ্য দিয়েই যেন পূরণ করে দেয়। এভাবেই এই গোটা কবিতায়, অর্থাৎ রূপনারায়ণ কুলে নামক কবিতায় কবি সম্পূর্ণভাবে বাস্তবতার প্রেক্ষাপটে মানব জীবনের জয়গান গেয়েছেন। তিনি স্পষ্টতই জানিয়েছেন যে এই বাস্তবতার প্রেক্ষাপটে, অর্থাৎ তার সামাজিক হোক, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, রক্তের অক্ষরে সেই সংঘর্ষের মধ্য দিয়েই আমরা নিজেকে যেমন চিনতে পারি, ঠিক তেমনইভাবে এই বাস্তবতার সঙ্গে সংগ্রাম করেই আমরা আমাদের জীবনের সত্য উপলব্ধিতে পৌঁছতে পারি, কোনো আবেগ বা কাল্পনিকতার পন্থায় নয়। এই পর্বে, অর্থাৎ জীবনের অন্তিম লগ্নে মৃত্যুকে জয় করেছেন কবি, জীবনের নানা উত্থান পতনের অভিজ্ঞতাকে পেরিয়ে এসছেন কবি। তাই স্বাভাবিকভাবেই কবি কাল্পনিকতা অপেক্ষা জীবনের বাস্তবতার প্রতি যেন অনেক বেশি নির্ভরশীল, এবং এভাবেই রূপনারায়ণের কুলের বাস্তবতার প্রেক্ষাপটে সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়েই কবি যেন সত্য উপলব্ধিতে পৌঁছাতে পেরেছেন এবং জীবনের সেই সুগভীর লাভকেই তিনি মৃত্যুর মধ্য দিয়েই যেন শোধ করে দিতে চেয়েছেন। কি? সেই তার জীবনের সুগভীর ঋণকে। এই হলো রূপনারায়ণের কোলে নামক কবিতা। তোমাদের যদি কোনো লাইন বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে জানাবে। আরও বিস্তীর্ণ ব্যাখ্যা দেওয়া নিশ্চয়ই যেত, কিন্তু অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে তো সবটা করা সম্ভব না। তবু যতটা করা যায় আমি লাইনগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছি। তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে, আমি যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কাছ থেকে যদি কোনো রকম ইতিবাচক ইঙ্গিত পেয়ে থাকি তাহলে আমি তোমাদের পরবর্তী কবিতাগুলোকে নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবে।